Hey everybody, once again welcome back to my channel. I am here to make English easy and interesting for you. So stay tuned, learn step by step and improve your English with me. So let's get started. আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 11 লেসন 3 দ্য স্যান্ড অফ ডি চার্লস কিংসলের লেখা একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটি আজকে আমরা আলোচনায় রেখেছি, দ্য স্যান্ড অফ ডি বাই চার্লস কিংসলে। প্রথম প্যারার অনুবাদ সহ আমি ব্যাখ্যা করে রেখেছি, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। প্রথম স্ট্যান্জায় যে বিষয়টি আলোচনা করা হয়েছে, প্রথম স্ট্যান্জার প্রথম সেন্টেন্স এখানে রয়েছে, ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। ও মেরি যাও আর গরুগুলোকে বাড়ি ডেকে আনো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, এবং গরুগুলোকে বাড়ি ডেকে আনো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, আর গরুগুলোকে বাড়ি ডেকে আনো। এখানে একটা সেন্টেন্স দুইবার বলা হয়েছে। অ্যাক্রস দ্য স্যান্ড অফ ডি, ডি নদীর বালুচরের উপর দিয়ে। দ্য ওয়েস্টার্ন ওয়াইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, পশ্চিমের বাতাস ছিল বন্য আর ফেনায় ভেজা। অ্যান্ড ওয়াল অ্যালোন শি ওয়েন্ট, আর সে গিয়েছিল একেবারে একা। তো প্রথম স্ট্যান্জার ব্যাখ্যাটি এমন, কবিতার এই অংশে একজন বয়স্ক ব্যক্তি, সম্ভবত সেটি মেরির মা অথবা বাবা, মেরিকে বলছেন গরুগুলোকে বাড়ি ফিরিয়ে আনতে। কাজটি তাকে করতে হবে ডি নদীর বালুচরের উপর দিয়ে যে। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, বাক্যটির পুনরাবৃত্তি একটি করুণ সুর তৈরি করে, যা আসন্ন কোনো বিপদের ইঙ্গিত দেয়। এরপরই প্রাকৃতিক বর্ণনা আসে। পশ্চিমের বাতাস ছিল প্রচণ্ড ঝড়ো এবং জলীয় বাষ্পে ভেজা, যা প্রতিটি প্রতিকূল পরিবেশের চিত্র তুলে ধরে। সবশেষে বলা হয়, মেরি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে একাই সে গরু আনতে গিয়েছিল, যা তার বিপদের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। দেন দ্বিতীয় প্যারার অনুবাদ সহ এখানে ব্যাখ্যা রয়েছে। দেখো, দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড, পশ্চিমের জোয়ার নীরবে বালির উপর দিয়ে উঠে আসছিল। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, আর বালির উপরে আরও উপরে। অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, বালিকে ঘিরে উপরে উঠে আসছিল। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর চোখে দেখা যায়। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, ঘূর্ণায়মান কুয়াশা নেমে এসে ভূখণ্ডকে ঢেকে দিল। অ্যান্ড নেভার কেম শি হোম, আর কখনো বাড়ি ফিরে আসেনি। এই অংশে মেরি কিভাবে বিপদে পড়েছিল তার বর্ণনা দেওয়া হয়েছে। পশ্চিম দিক থেকে সমুদ্রের জোয়ারের জল অত্যন্ত ধীর ও অলক্ষিতভাবে বালুচরের উপরে ছড়িয়ে পড়তে শুরু করে। জোয়ারের জল আস্তে আস্তে বাড়তে শুরু করে। এখানে একটি গ্রুপ অফ ওয়ার্ড ব্যবহার করা আছে, ক্রিপ্ট আপ, নীরবে এগিয়ে আসা। হ্যাঁ, ক্রিপ্ট আপ মানে ওই যে সমুদ্রের জলটি নীরবে এগিয়ে আসে বা ধীরে ধীরে বাড়তে শুরু করে। শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে যে জোয়ারের আগমন ছিল সেই সময়টিতে, যে সময়টিতে মেরি গরু আনতে গিয়েছিল, সেই সময়টিতে নদীতে জোয়ারের আগমন ছিল এবং তার সঙ্গে জোড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। যতদূর চোখে দেখা যায় ততদূর পর্যন্ত। তৃতীয় প্যারায় এখানে কবি বলেছেন, ও ইজ ইট উইট অর ফিশ অর ফ্ল্যাটিং হেয়ার, ও এটা কি শ্যাওলা নাকি মাছ নাকি কোনো ভাসমান চুল। এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এটি স্বর্ণকেশী চুলের এক গোছা। এ ড্রাউডেন মেইডেন্স হেয়ার, এটি একটি ডুবে যাওয়া যুবতীর চুল। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, মৃতদেহটি সমুদ্রের জালের উপরে ভাসছিল। এখানে প্রথম লাইনটিতে ও ইজ ইট উইট অর ফিশ অর ফ্লোটিং হেয়ার, এই লাইনটিতে এখানে একজন জেলে বা নাবিক তার ভাসমান একটি জিনিস দেখতে পায় এবং অবাক হয়ে জিজ্ঞাসা করে, ও এটা কি শ্যাওলা নাকি মাছ নাকি কারোর ভাসমান চুল।
তার পরের লাইনটিতে রয়েছে এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার এ ড্রাউড অ্যান্ড মেইডেন হেয়ার। তার জিজ্ঞাসায় যে উত্তরটি আসে এটি স্বর্ণকেশী চুলের একগোছা হতে পারে। এর পরের লাইনে আরও স্পষ্ট করে বলা হয়েছে এটি একটি ডুবে যাওয়া যুবতীর চুল। এই লাইনগুলো থেকে বোঝা যায় তারা মেরির মৃতদেহ দেখতে পেয়েছে। গোল্ডেন হেয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে মেরির ইনোসেন্স এবং সৌন্দর্যের সাথে তার করুণ মৃত্যুর কন্ট্রাস্ট বোঝানোর জন্য। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, মৃতদেহটি সমুদ্রের জালের উপরে ভাসছিল। এটি আরও স্পষ্ট করে দেয় যে মেরি সমুদ্রে ডুবে মারা গেছে। দেন চতুর্থ প্যারায় কবি এখানে বলেছেন ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, ডি নদীর কোনো স্যামন মাছও এতটা উজ্জ্বলভাবে জলজল করে না। অ্যামং দ্য স্টেক অফ ডি নদীর তীরে দে রোয়ার্ড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, জেলেরা তার মৃতদেহটি ঘূর্ণায়মান ফেনীর ঢেউয়ের মধ্য দিয়ে নৌকায় করে নিয়ে এলো। দ্য ক্রুয়েল ক্রাউলিং ফোম, নিষ্ঠুরভাবে এগিয়ে আসা ফেনা। দ্য ক্রুয়েল হাংরি ফোম, নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, সমুদ্রের পাশে তার কবরে। বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটেল হোম, কিন্তু মাঝিরা এখনও তার ডাক শুনতে পায়। অ্যাক্রস দ্য ডি নদীর বালুচরে। স্ট্যাঞ্জা 4 এর প্রথম লাইনটিতে ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, একজন জেলে সম্ভবত তার সহকর্মীকে বলছেন যে ডি নদীর কোনো স্যামন মাছও এত উজ্জ্বলভাবে জলজল করে না। এবং দ্য স্টেক অফ ডি নদীর মাছ ধরার জালের মাঝে ভাসমান সেই চুলকে মাছের চেয়েও বেশি সুন্দর বলে তুলনা করা হয়েছে। এটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যা মেরির সৌন্দর্যকে মৃত্যুর পরও মহিমান্বিত করে তোলে এবং ঘটনার ট্র্যাজেডি আরও বাড়িয়ে দেয়। দে রোল্ড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, জেলেরা তার মৃতদেহটি ঘূর্ণায়মান ফেনিল ঢেউয়ের মধ্য দিয়ে নৌকায় তুলে নেয়। দ্য ক্রুয়েল ক্রাউলিং ফোম, দ্য ক্রুয়েল হাংরি ফোম, এখানে ঢেউকে নিষ্ঠুর এবং ক্ষুধার্ত বলে বর্ণনা করা হয়েছে। ক্রুয়েল ক্রাউলিং, নিষ্ঠুরভাবে এগিয়ে আসা। বর্ণনাটি জোয়ারের ধীরগতির কিন্তু অনিবার্য ধ্বংসের মনে করিয়ে দেয়। ক্রুয়েল ক্রাউলিং, ক্রুয়েল হাংরি, নিষ্ঠুরভাবে ক্ষুধার্ত। ঢেউগুলো যেন মেরিকে গ্রাস করে তার জীবন কেড়ে নিয়েছে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, অবশেষে মেরির মৃতদেহ সমুদ্রের পাশে তার কবরে শায়িত করা হয়। এই লাইনটি গল্পের চূড়ান্ত পরিণতিকে বুঝিয়ে দিচ্ছে। বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটেল হোম, তবে গল্পের শেষ এখানেই নয়। এমনকি এখনও মাঝিরা যখন ডি নদীর বালুচর দিয়ে যায় তখন তারা মেরির গরুর পালকে বাড়ি ডাকার কণ্ঠস্বর শুনতে পায়। অ্যাক্রস দ্য স্যান্ড অফ ডি, এই শেষ লাইনটি পুরো কবিতাটিকে একটি অলৌকিক ও বেদনাদায়ক মোড় দেয়। এটি বোঝায় যে মেরির স্মৃতি আর ট্র্যাজেডি ডি নদীর সাথে মিশে আছে এবং তার কণ্ঠস্বর চিরকালের জন্য সেই স্থানে রয়ে গেছে। এটি এক ধরনের ভুতুড়ে অনুভূতি তৈরি করে এবং পাঠকের মনে একটি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। তবে এই কবিতাটি আমরা সারসংক্ষেপে যেটি বুঝলাম, এই কবিতাটি একটি সহজ কিন্তু মর্মান্তিক লোকগল্প। এটি বর্ণনা করে কিভাবে মেরি নামে একটি মেয়ে ডি নদীর বালুকাময় চরে গরুর পালকে ডেকে আনতে গিয়ে জোয়ারের নিষ্ঠুর শিকার হয়। তার মৃতদেহ পরে জেলেরা উদ্ধার করে। কবিতার শেষ লাইনগুলো এর ট্র্যাজেডিকে অমর করে তোলে, যেখানে বলা হয় মেরির আত্মা আজও সেই চরে ঘুরে বেড়ায়। কবিতাটি প্রকৃতি, মানুষের অসহায়ত্ব এবং স্মৃতির চিরন্তন উপস্থিতিকে তুলে ধরেছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তো তোমাদের আরও যে কবিতাগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সবগুলো কবিতা দেওয়া হবে।